আমি নাকি কম দামি স্মার্টফোনের ভিডিও দিচ্ছি না, 30,000 টাকার নিচে তেমন কোনো স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে রাইট নাও দেখা যাচ্ছে না। বাট এই মুহূর্তে হাতে যে ফোনটা রয়েছে এটা কিন্তু 25,000 টাকা প্লাস 30,000 টাকার নিচেই রয়েছে। কথা বলছি Iqoo Z11X নিয়ে, Z10 এর সাকসেসর। Z10 এখনো মার্কেটে পাওয়া যায়, তবে এটা তার চাইতে একটু বেশি দামি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে, যেমন ধরুন নতুন এসওসি রয়েছে যেখানে আমরা বেটার কিছু দেখছি, ব্যাটারিটা বড় করা হয়েছে, না ক্যামেরা সেকশন সেমই আছে, ডিসপ্লেটাও সেমই আছে। বাট তারপরও এই যে কিছুটা আপগ্রেডেশন, সেই জায়গা থেকে আপনারা আসলে 30,000 টাকার নিচের একটা স্মার্টফোন হিসেবে রেখে চয়েস করবেন কিনা। এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা এটা আপনারা জানেন, সমস্ত স্মার্টফোনেরই মোটামুটি দাম বেড়ে গিয়েছে। সেখানে ওনার অবস্থান কোন জায়গায় ধরে রাখতে পারছে। Iqoo ডিভাইসগুলো মূলত তারাই কিনে থাকে যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চায়। দামগুলো একটু কম হয়, মানে অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরাতে ততটা ফোকাস থাকে না, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের জন্য তৈরি করা হয়ে থাকে। তো Z11X-এও ঠিক সেরকম বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এনিওয়ে, স্মার্টফোনটা না একটু বাল্কি ফিল দিবে আপনাকে, মানে একটু মোটা সোটা লাগে, একটু ভারী লাগে। ব্যাটারিটা বড়সড় আছে, বাট আমার যে মনে হয় আর একটু স্লিম আর একটু লাইট ওয়েট হলে এই ফোনটা ধরে আরো বেশি বেটার ফিল পাওয়া যেত। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন আমরা লক্ষ্য করছি লাইটের রিফ্লেকশনে, ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। দুইটা ক্যামেরা দেখা যায়, বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, তাই একটু যত্ন সহকারে ব্যবহার করুন অবশ্যই আপনার এই ডিভাইস। IP68 69 এর রেটিং থাকছে, বাট ফোনটা ধরে যেটা মনে হয় যে এটা বেশ ভালো রকমেরই শক্তপোক্ত হবে। এনিওয়ে, আমাদের কাছে এই ডিভাইসটা পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা রাইট নাও এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারেন্টলি প্রাইস রয়েছে 28,000 টাকা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এইটার যদি চাইনিজ ভ্যারিয়েন্ট আসে তাহলে আশা করা যায় দাম আরও অনেকটাই কমে পাওয়া যাবে। যাই হোক, এই ফোনের সাথে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন এটার সাইজ 6.76 ইঞ্চ। ওকে, সাইজ ওকে, বাট এটা IPS LCD প্যানেল। হ্যাঁ, রেজলিউশন ঠিক আছে, ফুল HD প্লাস রেজলিউশন, এবং 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। 382 PPI হওয়াতে শার্পনেস ডিটেল ভালোই লাগছে। এমনি ডিসপ্লেটা মোটামুটি কালারফুল অ্যাজ এ IPS, তবে অ্যামোলেডের মজা নিশ্চয়ই পাবেন না। এখন এরকম প্রাইস সেগমেন্টে 28,000 টাকা দিয়ে একটা গ্রে মার্কেটের ফোন কিনতে গেলে আমি সবাই আশা করবো আসলে একটা অ্যামোলেড, সুপার অ্যামোলেড জাতীয় কিছু থাকুক ডিসপ্লেতে, বাট এটা এখন কনসিডার করতে হচ্ছে। এখন একদিকে সুবিধা যে গ্রিন লাইন টেন হয়তো বা পড়বে না, কিন্তু একই সাথে দেখুন IPS-এ ওই লেভেলের মজাও পাওয়া যায় না। আবার এটার লোয়ার চিপটা অনেক বেশি মোটা, যার ফলে এই ফোনটাকে মানে একদম আধুনিক যুগের প্রিমিয়াম সেগমেন্টের ফোন হিসেবে মনে হয় না। ধরুন দেখে মনে হবে আপনার ওকে, আমি এটা 18-19 টাকায় পেলে ঠিকঠাক হতো। 18-19 টাকায়ও কিন্তু Iqoo-র ভালো ডিভাইস চলে আসছিল একসময়, কিন্তু এখন আপনার পাবেন না। Z10X যদি আমরা ওই ফোনটা নিয়ে কথা বলতে যাই, ওইটার দাম বোধহয় এখন 24,000 সামথিং বা 25,000-এর আশেপাশে আর কি। সেখানে এটার দাম 28,000 টাকা আর কি। যাই হোক, ডে টু ডে লাইফে ব্যবহারে এই ডিসপ্লেটা আপনাদের কাছে বেশ ভালোই লাগার কথা, কারণ খুবই স্মুথ একটা ডিসপ্লে, টাচ রেসপন্স ভালো, হাই রিফ্রেশ রেট 120 পর্যন্ত ঠিকভাবেই পুশ করছেন উনি। ব্রাইটনেস একটু কম মনে হতে পারে এখনকার দিনে দাঁড়িয়ে, ইনডোরে সমস্যা হয় না, ডিরেক্ট সানলাইটে একটু কম দেখা যায় আর কি, দেখা যায় বাট একটু কম দেখা যায়। তাছাড়া এই ডিসপ্লেটাতে কোন ধরনের প্রোটেকশন আছে এই ব্যাপারটা আমি ঠিক জানি না, মানে আমি তেমন কোনো কিছু পাইনি। আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করিয়েন, সেই ক্ষেত্রে মানে প্রোটেক্টরে গেলে ভাঙার চান্স কম আছে আর কি। কোনো ধরনের টিন্ট বা শিফটিং ইস্যু এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি আসলে এর ডিসপ্লেতে। একটা IPS ডিসপ্লে হিসেবে আমার অন্য কোনো জায়গায় কমপ্লেন নেই, শুধুমাত্র লোয়ার স্ক্রিনটা বাদে। কিন্তু 28,000 টাকা দিয়ে আমি কিনতে গেলে অবশ্যই আশা করি অ্যামোলেড, সেটা থাকলেই ঠিক হতো। বাট আপনার নিজেকে যদি আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান, এই ফোন নিজেকে যেভাবে প্রেজেন্ট করুক আর না করুক, আপনি কিন্তু আমাদের TYZO থেকে নতুন কালেকশনস নিয়ে নিজেকে আরো দারুণভাবে প্রেজেন্ট করতে পারেন। আমাদের ড্রপ শোল্ডারের বেশ দারুণ সব কালেকশনস চলে আসছে, যার ডিজাইন আমারই করা। আবার TYZO-তে এখন আপনারা গ্যাজেটস আইটেমগুলো পেয়ে যাবেন, ইয়ারফোন, নেক ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ঘড়ি সবকিছুই পাওয়া যাবে, যেগুলো অবশ্যই ভালো ব্র্যান্ডের ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলোই পাবেন। ফেব্রিকের ক্ষেত্রে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, এবং SAM10 এই কুপনটা ব্যবহার করলেই চলবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা যদি আসি পারফরমেন্সে, আউট অফ দ্য বক্স ডিভাইসটা রান করবে Origin OS 6 অন টপ অফ Android 16। অনলাইন তথ্য অনুযায়ী বা যতটুকু জানতে পেরেছি, এই স্মার্টফোনটাতে দুইটা মেজর আপডেট পাওয়া যাবে। তো আপনি Android 16 তো আছে, 17, 18, হ্যাঁ ওকে, এই দুইটা পাচ্ছেন আর কি। আর এতে SoC হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400 টার্বো, এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। অন্যদিকে র্যাম আবার পাওয়া যাবে 8 এবং 6 জিবিতে, সেই সাথে 256 and 128 জিবি স্টোরেজে। বাট দুঃখজনক হলেও সত্যি, এইটার সাথে আপনারা আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এটা কোনো কথা ভাই? আমি তো অবশ্যই মানে এই ফোনের স্টোরেজ বাড়াতে চাইতেই পারি, অ্যাটলিস্ট এরকম বাজেট ফোনগুলোতে এই ধরনের রেস্ট্রিকশন রাখা উচিতই না। তো ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কেনার আগে, যে আপনার আসলে কতটুকু স্টোরেজ দরকার আছে। এখন এই SoC-টা আমরা এর আগে বহুত স্মার্টফোনে ব্যবহার করেছি, MediaTek Dimensity 7400। ওই টার্বো যাই থাকুক না, এখন আপনি দিন শেষে আসলে MediaTek Dimensity 7300 পাচ্ছেন, 7400 পাচ্ছেন। সো এটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে, বাংলাদেশে এখন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের জন্য বলা যেতে পারে মোটামুটি একটা আদর্শ চিপ, যা রেগুলার কাজবাজ ভালোভাবে সামলাতে পারে। Origin OS-টা আগের চাইতে গুছানো
ভালো লাগবে। এবং আপনারা লাস্ট ইয়ারেই দেখছিলেন যে ওরা অরিজিনালসকে নতুন করে আসলে কাস্টমাইজ করেছে, নতুন করে বেশ কিছু ফিচার্স অ্যাড করছে। হ্যাঁ, যেগুলো স্মার্টফোনে মোটামুটি পাবেন ডেফিনেটলি, এবং একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতো রেজাল্ট দিতে পারছে। লাইক অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্ট আছে, ফোনটা খুব একটা হিট জেনারেট করছে না, মাল্টিটাস্কিংয়ে আপনি অ্যাট এ টাইম 6-7টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন 8GB র্যাম ভ্যারিয়েন্টটা দিয়েই। একেবারে রেগুলার লাইফে আমরা যে ধরনের বেসিক কাজগুলো করি, মাল্টিমিডিয়া কনজামশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হয়তোবা ছবি তুলছেন, টুকটাক গেমিং করছেন, এ ধরনের কাজগুলো খুব সহজেই উনি হ্যান্ডেল করতে পারছে। সেক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, এমনকি ইউআই থেকেও কোনো ধরনের গন্ডগোল এখন পর্যন্ত পাইনি। তবে এই ফোনটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হলেও এখানে বেশ কিছু ব্লোটওয়্যার আপনারা পাবেন, এগুলো হয়তোবা প্রয়োজন হবে না, আনস্টল করে নিলে বরং আরেকটু ক্লিন, আরেকটু বেটার ভাইব পাওয়া যাবে আর কি। যারা গেমিং করার প্ল্যান করছেন 25 থেকে 28 হাজার টাকার মধ্যে কোনো একটা ডিভাইস দিয়ে, হ্যাঁ তাদের চাহিদা আশা করছি এটা মোটামুটি পূরণ করতে পারবে। যেমন ধরুন আমরা যদি পাবজি নিয়েই বলতে যাই, পাবজির ক্ষেত্রে আপনারা স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারবেন এবং এই সেটিংসেই বরং এটা রেজাল্ট ভালো দেয়, মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দেয়। একেবারে সুপার স্টেবলভাবে লক করে ধরে রাখতে পারে না, ফ্রেম রেট ওঠানামা করে কিছুটা, কিন্তু তুলনামূলকভাবে ভালো আউটপুট দেয় যখন কিনা আপনি HDR আলট্রাতে প্লে করার চিন্তা করেন। হ্যাঁ, সেটার চাইতে বেটার আউটপুট দেয়। যারা ফ্রি ফায়ার খেলেন, হ্যাঁ তারা তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট লক্ষ্য করবেন। এখন 25-30 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে তো তেমন কোনো ভালো ডিল নেই, সেই জায়গায় কম্পিটিশনে নিতে গেলে আপনি পারফরমেন্স ওয়াইজ সন্তুষ্ট থাকার মতো একটা রেজাল্ট পাবেন আর কি। এদিকে আবার UFS 3.1 স্টোরেজ টাইপ হওয়াতে এইটা ওভারঅল ফোনের স্মুথনেস কিছুটা বেটার দিচ্ছে UFS 2.2 এর তুলনায় ডেফিনেটলি। প্লাস যে কোনো ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু এই স্মুথনেসটা আপনি লক্ষ্য করবেন। ফোনটার বডি ফ্রেমে এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, মূলত এর যে হোম বাটন ওটার সাথে ইমপ্লিমেন্ট করা, এটা মোটামুটি ফাস্ট একুরেট আছে। যদি কিনা অ্যামোলেড থাকতো হয়তো বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আপনারা পেয়ে যেতেন। যাই হোক, ক্যামেরার কি অবস্থা? রিয়ারে আমরা সেম সেটআপ দেখছি, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের মতো 50 মেগাপিক্সেলেই দেখছি, ফ্রন্টে 32 মেগাপিক্সেল রয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা শুটার আছে, অক্সিলারি সেন্সর। বাই দ্য ওয়ে, এর যে প্রিভিয়াস জেনারেশন ওইটার প্রসেসর হিসাবে ছিল কিন্তু মিডিয়াটেক Dimensity 7300, সো এখান থেকে কিন্তু আপগ্রেডেশন আছে। আচ্ছা, তো এর যে ক্যামেরা, ভাই ক্যামেরায় যেটা হয়, আমি প্রথমেই যে বিষয়টা নোটিস করেছি সেটা হচ্ছে একটু ডিলে আছে। আপনি ক্লিক করতে গেলে যদি একটু ইনডোর সিচুয়েশনে হয় তাহলে আপনি ডিলেটা একটু বেশি লক্ষ্য করবেন। আউটডোরের ক্ষেত্রে বা ভালো লাইটিং কন্ডিশনে এই ডিলেটা একটু কম থাকে, শাটারে একটু ডিলে আছে মূলত। এই লো লাইটের দিকে যখন নাইট মোডে যাচ্ছেন তখন বেশ স্টেডি হাতে ধরতে হবে, আদারওয়াইজ দেখবেন যে ছবি ব্লারি আসছে। এখন প্রপার লাইটিং কন্ডিশনের ছবি ইউজেবল পাওয়া যাচ্ছে, কালারটা টুইকটেড, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, একটু ওয়ার্মের দিকেও নেয়, তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইড না। ইভেন আমরা যদি বলি 30 হাজার টাকার মধ্যে আরেকটু বেটার স্মার্টফোন দেখি ক্যামেরার জন্য, আমি ঠিক জানি না এই মুহূর্তে ওই নাথিংয়ের ফোন পাওয়া যায় কিনা, সেগুলোর রেজাল্ট ক্যামেরায় আমার কাছে আরেকটু বেটার মনে হয়েছে। ইভেন আমরা আইকিউ ডিভাইসের ক্যামেরা খুব একটা ভালো যে পাই, এরকম সেগমেন্টে তাও না, তো ক্যামেরায় খুব একটা ভরসা রাখিয়েন না। বাট পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, কোনো টেলিফটো না থাকা সত্ত্বেও বেশ কয়েকটা ফোকাল লেন্থের ছবি তোলার সুযোগ দিচ্ছে। এখন হাই ফোকাল লেন্থের ছবি তো দেখতে ভালো লাগে এর স্ক্রিনে, বাট বড় স্ক্রিনে নিয়ে যখন দেখতে যাবেন বুঝতে পারবেন ডিটেল অনেক কম আছে, একটু সফট করে দেওয়ার প্রবণতা আছে, অ্যান্ড ব্রাইট করারও প্লাস একটু ওয়ার্মের দিকে নেওয়ারও প্রবণতা এখানে আছে। একেবারে ন্যাচারাল টাইপের ছবি পাবেন না আর কি। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু অনেক স্মার্টফোন থেকেই ভালো রেজাল্ট দেয় এই প্রাইস সেগমেন্টের। বিশেষ করে আউটডোরে যখন আপনি তুলবেন তখন শার্পনেস ডিটেল কিন্তু ভালো আসছে, ছবিগুলো একটু জুম করলেও বোঝা যাবে। তবে কালারটা একদম অ্যাকুরেট নেই, কিছুটা এখানে ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়, বিশেষ করে সেই বিষয়টা লক্ষ্য করবেন আপনারা আবার ইনডোরের দিকে। ইনডোরে অনেকটা সফট করে, প্লাস ওয়ার্ম টোনটা একটু বেশি মনে হয়। মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ, তবে ভিডিওটা আমি বিলো অ্যাভারেজ রাখবো এই জায়গা থেকে। বেশ কয়েকটা ইস্যু পেয়েছি, যেমন ধরুন এক্সপোজার কন্ট্রোলিংয়ে টাইম তো বেশি নিচ্ছে এবং একটু ঝলসে ফেলার প্রবণতা আছে। সেই সাথে আপনি যখন কিনা একটু হেভি মুভমেন্ট করছেন জিটারিং লক্ষ্য করবেন এই ডিভাইসটাতে। ওভারঅল ক্যামেরা সেটআপটা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। আপনারা যদি ক্যামেরার জন্যই নিতে চান তাহলে আমি বলবো বেটার অন্য কোনো অপশনের দিকে যাওয়াটা বেটার হবে। লাইক সেটা হতে পারে মোটর কিছু ডিভাইস আছে, প্লাস হচ্ছে নাথিংয়ের ডিভাইস আপনি দেখতে পারেন। আর একটু যদি বাড়াতে পারেন তখন আপনারা যদি 30-এর উপরে বাইরে আশেপাশে চলে আসেন তখন আরও তো অনেক বেটার ডিল রয়েছে, সেগুলোর কাছে যাওয়াটা হয়তো বা বেটার হবে। বাট বাজেট এরকম হয়ে থাকলে পারফরমেন্স এবং ক্যামেরা মোটামুটি দেন দেখা যেতে পারে। স্টেরিও স্পিকার রয়েছে অ্যান্ড বেশ লাউড একটা সাউন্ড দিতে পারে, তবে একেবারে ব্যালেন্স সাউন্ড পাবেন না, মূলত এইখান থেকে আপনি একটু বেশি সাউন্ড পাবেন, অর্থাৎ বটম ফায়ারিংটা থেকে। ব্যাটারি বেশ বড়সড় 7200 mAh অ্যান্ড বক্সে আপনারা পেয়ে যাবেন 44 ওয়াটের চার্জিং সিস্টেম। বাইপাস চার্জিং টেকনোলজিও এটা সাপোর্ট নেয়, যাদের উড়াদুরা সারাক্ষণই ব্যবহার করতে হয় বা গেমিং করার প্ল্যান করছেন চার্জে লাগিয়ে, ওটা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই ফোনের ব্যাকআপ যথেষ্ট ভালো, খুবই ভালো ব্যাকআপ দেয়। আপনারা 1.5
দিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি মোটামুটি ইউজার হয়ে থাকেন বা রেগুলার ইউজার হয়ে থাকেন। একেবারে হেভি লেভেলের ইউজার হয়ে থাকলেও একদিন খুব ভালোভাবে তো ব্যবহার করবেনই, তারপরে দেখবেন হয়তো 15 or 20% মতো রয়েছে আর কি। তো ব্যাটারি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন ফাইনালি এই ফোনটার যে দাম 28,000 টাকা, যেটা আমার কাছে অবশ্যই বেশি মনে হয়েছে। এইটার দাম ধরুন ওই 25-এর আশেপাশে হলে পরে একদম পারফেক্ট হইতো বর্তমান সিচুয়েশন বিবেচনা করেই। তো দেখা যাক দাম কতটুকু কমে। আর এই ফোনটা কারা আসলে চয়েস করবেন? যাদের বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার, যাদের মোটামুটি একটা ভালো পারফরমেন্স দরকার এবং ক্যামেরাটায় খুব আহামরি গুরুত্ব লাগবে না, আইপিএস নিয়ে সন্তুষ্ট আছেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় সত্যি বলতে এই ফোনটাতে অ্যামোলেড থাকা উচিত ছিল, আর ক্যামেরাটা আর একটু ইমপ্রুভমেন্ট থাকলেই হতো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।